ইরানের সঙ্গে সমঝোতায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। নৌ অবরোধ অব্যাহত রাখার নির্দেশ। ওয়াশিংটনের ভণ্ডামি প্রতিরোধের হুঁশিয়ারি তেহরানের। অবস্থা যা দেখছি পূর্বে এখনো তাই আছে। 20% বাড়ার পরেও আজকেও যখন 5 ঘন্টা হইতেছে, তার মানে তো ভোগাতে এখনো কমে নাই। সরবরাহ বাড়ালেও জ্বালানি তেলের লাইনে কমেনি দুর্ভোগ। কয়েকদিনের মধ্যে স্বস্তি ফেরার আশা মন্ত্রণালয়ের। ডিপো থেকে যোগান বাড়ানোর দাবি পাম্প মালিকদের। বিরোধী দলকে মোকাবেলায় পাল্টা কর্মসূচি দেবে না বিএনপি। রাজপথ ছেড়ে সংসদে মতবিরোধ নিরসনের আহ্বান মির্জা ফখরুলের। দলীয় রাজনীতি সরকারে বিলীনের ধারণা নাকচ। গাইবান্ধায় এসএসসি পরীক্ষার 6 ঘন্টা আগে মেলে প্রবেশপত্র। নেপথ্যে শিক্ষকদের দলাদলি, ক্ষুব্ধ অভিভাবক। রাজশাহীতে প্রতি বছর গড়ে পরীক্ষার্থী কমছে 3,500। এবং হাতুড়ি দিয়ে থেতলে দেয় মাথা মুখ। পল্লবীর গৃহশিক্ষিকা জ্যোৎস্না হত্যায় প্রধান সন্দেহভাজন সাবলেট ভাড়াটিয়া। মুষ্টি থেকে উদ্ধার চুলের সূত্র ধরে তদন্তে পুলিশ। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা হলেও ইরানি বন্দরের ওপর মার্কিন অবরোধ অব্যাহত রাখা হবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধকে সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরানে নতুন করে হামলা হলে উপসাগরীয় অঞ্চলের তেল অবকাঠামো ধ্বংসের মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এরই মধ্যে ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান। স্থগিত করা হয়েছে জেডি ভ্যান্সের সফরও। অবশেষে সব ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, ইরান সরকারের বিভাজনের কারণে এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি একই সঙ্গে নির্দেশ দিয়েছেন নৌ অবরোধ অব্যাহত থাকবে এবং পরিস্থিতি অনুযায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। সামাজিক মাধ্যমে দেয়া আরেক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট আবারও দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনার পাশাপাশি দেশটির নৌ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া তিনি আরও জানান, মার্কিন অবরোধের কারণে দেশটি প্রতিদিন প্রায় $50 কোটি ক্ষতির মুখে পড়ছে। ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ট্রাম্পের এই সিদ্ধান্ত উত্তেজনা প্রশমনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্রের দাবি, অবরোধের কারণে 28টি ইরানের জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে বা বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। তেহরান পাল্টা দাবি করেছে তাদের কিছু জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়েছে। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধ সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল এবং যুদ্ধবিরতির লঙ্ঘন। তিনি জোর দিয়ে বলেন, ইরান চাপের মধ্যে কোনোভাবেই আলোচনায় বসবে না এবং তারা নিজেদের স্বার্থ রক্ষায় প্রস্তুত। ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদী ট্রাম্পের এই যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণাকে অর্থহীন দাবি করেছেন। তিনি জানান, ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিশ্চিতভাবে একটি আকস্মিক হামলার জন্য কালক্ষেপণের অপকৌশল। এই পরিস্থিতির মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার ভবিষ্যৎও অনিশ্চিত। তাসনিম নিউজ জানিয়েছে, পাকিস্তানে হতে যাওয়া আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র তাদের অযৌক্তিক দাবি থেকে সরে না আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে স্থগিত করা হয়েছে জেডি ভ্যান্সের পাকিস্তান সফরও। এর মধ্যে ইরানের রেভলিউশনারি গার্ডের আকাশ প্রতিরক্ষার প্রধান মাজিদ মুসাফি হুঁশিয়ারি দিয়েছেন, নতুন করে হামলা হলে উপসাগরীয় অঞ্চলের তেল অবকাঠামো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলো যদি যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দেয় তবে পুরো মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যাবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে তারা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে তাদের আঞ্চলিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তের পরও কাটেনি মাঠের দুর্ভোগ। জ্বালানি বিভাগের আশা, কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে স্বস্তি ফিরবে গ্রাহকদের মধ্যে। যদিও পেট্রোল পাম্প মালিক সমিতি বলছে, চাপ কমাতে ডিপো থেকে তেল সরবরাহ পরিমাণ আরও বাড়াতে হবে। ফারুক ভাইয়া, রবিনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানির ভোগান্তিতে মানুষ। এর মধ্যে লিটার প্রতি জ্বালানি তেলের দাম বাড়ানো হয় 15 থেকে 20 টাকা পর্যন্ত।
শুধু তাই নয়, দাম বৃদ্ধির 24 ঘন্টার মধ্যেই আসে তেলের সরবরাহ বাড়ানোর ঘোষণাও। তবে বদলায়নি পরিস্থিতি। এখনও ফিলিং স্টেশনে দীর্ঘ সারিতে অপেক্ষায় দিনের বড় একটি সময় কাটাতে হচ্ছে গ্রাহকদের। অবস্থা যা দেখছি পূর্বে এখনো তাই আছে। এখন তো দেখা যাচ্ছে আমাদের দুই দিকে লস, এদিকে টাকাও বেশি আবার সময়ও লস। তো আজকেও যখন 5 ঘন্টা হইতেছে তার মানে ভোগাতে এখনো কমে নাই। সকাল থেকে কোনো তেল দেয় না, একটার দিকে দেওয়া শুরু করছে। তো তেল যদি সরবরাহ থাকতো তাহলে সকাল থেকে দিল না কেন? স্বাভাবিকভাবে প্রতি বছরই কম বেশি বাড়ে জ্বালানি তেলের চাহিদা। তবে গত মাসখানিকের তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে গত বছরের একই সময়ের গড় বিক্রির সঙ্গে মিল রেখে সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল, যে কারণে বাড়তি চাহিদা মেটাতে হিমশিম খেতে হয় ফিলিং স্টেশনগুলোকে। 25 আর 26 এর মাঝখানে তো আপনার 20% গাড়ি বাড়ছে। এই গাড়িগুলোর তেলটা কে দিবে? যারা এই সিস্টেমটা করছেন তারা এগুলো চিন্তা করছেন। আমি মনে করি তাদের এই ভুল সিদ্ধান্তের কারণেই জনগণের ভোগান্তি হয়েছে। সবশেষ দৈনিক ডিজেল সরবরাহ নেমে আসে 11,000 মেট্রিক টনের ঘরে। এখন 10% বাড়িয়ে 13,000 মেট্রিক টন করার নির্দেশনা দিয়েছে বিপিসি। একই হারে বাড়বে পেট্রোল সরবরাহ। এতে দৈনিক বিক্রি ছাড়াবে 1,500 মেট্রিক টন। আর অকটেন 20% বাড়িয়ে দৈনিক সরবরাহ হবে 1,422 মেট্রিক টন। এতে ধীরে ধীরে ফিলিং স্টেশনে মানুষের ভোগান্তি কমার আশায় সরকার। যেটা আমরা বাড়িয়েছি এটা আমরা অব্যাহত রাখবো। আশা করছি যে আমরা আগামী কয়েকদিনের মধ্যে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অপারেশনাল ক্যাপাসিটি কিভাবে বৃদ্ধি করা যায় ফিলিং স্টেশনগুলোর, সে ব্যাপারেও আমরা নজর দিচ্ছি। যদিও পেট্রোল পাম্প মালিক সমিতি বলছে গ্রাহক স্বস্তি ফেরাতে ডিপো থেকে তেল সরবরাহ আরও বাড়াতে হবে। 10-20% বাড়াইছে, এটা একটা আমি মনে করি শুভ সূচনা। এখন এই 10-20% দিয়ে যদি কভার হয়ে যায়, ওয়েল, হোপ ফর দ্য বেস্ট। আর যদি না হয় তাহলে আবার বাড়াইতে হবে ওনাদেরকে। এটা সলিউশন একটাই, সেটা হলো আপনার সরবরাহটা স্বাভাবিক করতে হবে। জ্বালানি বিভাগের আশ্বাস, সরবরাহ নিয়ে শঙ্কা নেই, মজুদ আছে পর্যাপ্ত। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিপিসি, কিন্তু তারপরও ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে ভোগান্তির চিত্র। আর এই অবস্থার অবসানে সরবরাহ ব্যবস্থা আরও গ্রাহক বান্ধব করার দাবি জানাচ্ছেন দীর্ঘ সারিতে অপেক্ষায় থাকা ভোক্তারা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুতের পাশাপাশি জ্বালানি সংকটে ভুগতে থাকা গার্মেন্টস শিল্পের উৎপাদন ধস ঠেকাতে বিকল্প হিসেবে প্রতিটি কারখানার ছাদে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দিয়েছে বিজিএমইএ। এক্ষেত্রে 5% সুদে ঋণের যেমন ব্যবস্থা করা হচ্ছে, তেমনি সার্ভিস ফিতেও 50% মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে। তবে সোলার প্যানেল আমদানি নীতিতে পরিবর্তন না আনলে সুফলের আশা করছেন না গার্মেন্টস মালিকেরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে ভুগতে থাকা বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলোতে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা বিদ্যুতের লোডশেডিং স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। লোডশেডিং এর এই সময়ে জেনারেটর দিয়ে সামাল দেওয়ার চেষ্টা হলো, মিলছে না প্রয়োজনীয় ডিজেল। এই অবস্থায় কারখানাগুলোতে উৎপাদন কমেছে অন্তত 40%। আর তাই সদস্য কারখানাগুলোর ছাদে সোলার প্যানেল স্থাপনের বিশেষ নোটিশ দিয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনাও সেরে নিয়েছে সংগঠনের নেতারা। যদি ইন্ডাস্ট্রি তার সোলার প্যানেল স্থাপন করে তাদেরকে স্বল্প সুদে ঋণ সুবিধা দেবে, এবং এটা যদি করা হয় তাহলে 20% বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। অবশ্য ইউরোপীয় ইউনিয়নের প্রধান বাজারগুলোতে কঠোর পরিবেশগত কমপ্লায়েন্স কার্যকর হয় সোলার প্যানেল স্থাপন এখন কৌশলগত ব্যবসায়িক সত্য বলে মনে করে বিজিএমইএ। সোলার প্যানেল স্থাপনের জন্য আর্থিক সহযোগিতা হিসেবে 5 থেকে 5.5% সুদে ঋণের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে আগামী 3 মাসের মধ্যে যেসব কারখানা সোলার প্যানেল স্থাপন করবে তাদের সার্ভিস ফি 50% মওকুফ করা হচ্ছে। সংকটকালীন এই মুহূর্তে বিজিএমইএর এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞরা। যুগোপযোগী এবং সাস্টেইনেবল একটা পদ্ধতি, এবং এটা ইনস্টল করলে এটা দেশের জন্য এবং যারা বিজিএমই যারা এটা বসাবে তাদের সবার জন্য এটা উপকারী হবে। বিকল্প জ্বালানি হিসেবে সোলার প্যানেল আপাতত কার্যকর পন্থা হলো, এ নিয়ে জটিলতার শঙ্কা করছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। বিশেষ করে আমদানি পর্যায়ে অতিরিক্ত শুল্ক হ্রাস সহ রয়েছে নানামুখী জটিলতা। এক্ষেত্রে আমদানি নীতিতেই পরিবর্তন আনার কথা বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। সরকারের সুনির্দিষ্ট একটা এসআরও আসুক, যাতে আমরা এটার মধ্যে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা এটা
ইউজ করতে পারে। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং বন্দরনগরী চট্টগ্রামে ছোট বড় গার্মেন্টস রয়েছে 4000-এর বেশি। এছাড়া 8টি ইপিজেডে আরও অন্তত 600 গার্মেন্টস কারখানা রয়েছে, যেখান থেকে বছরে রপ্তানি আয় আসছে 40 বিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিরোধী দলকে মোকাবেলায় পাল্টা কর্মসূচি দেবে না বিএনপি। রাজপথ ছেড়ে সংসদে আলোচনা করে মতবিরোধ নিরসনের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন, দলীয় রাজনীতি সরকারে বিলীন হওয়ার ধারণা একেবারেই ঠিক নয়। ইমরুল হাসানের রিপোর্ট। নির্বাচিত মাননীয় সদস্য, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকার ও বিরোধী দলের মতভেদ সংসদ ছাপিয়ে উত্তাপ ছড়াচ্ছে বাইরেও। আলোচনার জন্য বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব নাকচ করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। তাদের দাবি, গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি আদায়ে কর্মসূচিও দিয়েছে। তবে রাজপথ ছেড়ে সংসদে আলোচনার কথা বলছে বিএনপি। মানুষের পলিটিক্যাল কালচার মানে হচ্ছে রাস্তায় আন্দোলন, রাস্তায় থাকা। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। কারণ এটা আরেক ধরনের, আমি মনে করি, চাপ সৃষ্টি করা, ফর নাথিং চাপ সৃষ্টি করা। আমরা যেটা চাই, সিরিয়াসলি চাই, যেখানে একটা ডেমোক্রেটিক কালচার গড়ে উঠুক, এবং সেই জন্যে রাস্তায় না নেমে আমরা আলোচনার মাধ্যমে সেগুলো শেষ করি, পার্লামেন্টেই শেষ করি, তাহলে সেটা অনেক ফলপ্রসূ হবে। আমরা তো সেই প্রস্তাব বারবার দিয়েছি যে আসেন আমরা পার্লামেন্টে বসেই আলোচনাগুলো সর্ট আউট করি। পলিটিক্যাল লিডার্সরা এই একটা জায়গায় যদি একমত হয় যে আমরা যা কিছু করবো পার্লামেন্টের মধ্যে করব, লেট দেম শাউট দেয়ার, লেট দেম ওয়াক আউট, অথবা ওখানে চিৎকার চেঁচামেচি করুক, কিন্তু রাস্তায় যাব না, তাহলে হয় কি আপনার একটা কালচার ধীরে ধীরে গড়ে উঠবে। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিরোধী দলকে মোকাবেলায় পাল্টা কোনো কর্মসূচি দেবে না তাদের দল। রাস্তায় আমরা কোনো কর্মসূচি দেবো না। বড়জোর যেটা করতে পারি সেটা হচ্ছে যে পাবলিক পারসেপশন ক্লিয়ার করার জন্য আমরা হয়তো সিম্পোজিয়াম, সেমিনার এগুলোর বাড়িয়ে দিতে পারি, এবং জনগণের সঙ্গে যখন কথা বলা হবে তখন সেগুলো করতে পারি। আর মানুষকে বোকা মনে করতে কোনো কারণ নেই, মানুষ খুব ভালো বোঝে। আমরা যদি কোনো খারাপ কাজ করে থাকি, মানুষ ঠিকই দেখবে যে আমাদেরকে ভোট দেবে না নেক্সট ইলেকশনে। প্রায় 2 দশক পর ক্ষমতায় আসা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড তেমন একটা চোখে পড়ছে না, তবে তা মানতে নারাজ মহাসচিব। আমি এটা বিশ্বাস করি না। আমরা সরকারে আসার পর থেকে আমাদের দলের তো কাজ হচ্ছে, আমরা তো চেষ্টা করছি যে দলকে কীভাবে সুসংহত করা যায়, তাহলে কীভাবে সারা দেশের মধ্যে আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে কীভাবে, সবখানে দল আমাদের আছে। হ্যাঁ, এটাকে অ্যাক্টিভেট করতে হবে, আরও সক্রিয় করতে হবে, আরও শক্তিশালী করতে হবে, সেটা তো আমাদের করতেই হবে। সংগঠন গতিশীল করতে মন্ত্রিসভার বাইরে থাকা নেতাদের দলের গুরুত্বপূর্ণ জায়গায় আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সময় তা বলে দেবে। এটা তো আপনার প্রয়োজনই বলে দেবে সেটা, এবং যারা রাজনীতি করতে চান তাদের কর্মকাণ্ডেই সেটা আসবে। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। গ্রাফিতিতে গুপ্ত রাজনীতি লেখাকে কেন্দ্র করে চট্টগ্রামে সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। এজন্য একে অপরকে দায়ী করেছে সংগঠন দুটি। এদিকে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ছাত্র শিবির। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম নিউ মার্কেট এলাকা। চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসের একটি গ্রাফিতিতে গুপ্ত রাজনীতির লেখাকে কেন্দ্র করে মঙ্গলবার বেলা 12টার দিকে প্রথম দফায় ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ হয়। বিকেলে ছাত্র শিবির নিউ মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করলে আবারও দুপক্ষের মধ্যে হয় ধাওয়া পাল্টা ধাওয়া। তবে হামলার বিষয়ে একে অপরকে দায়ী করছে ছাত্রদল ও ছাত্র শিবির। আমরা ওদেরকে মোড়ে দাঁড়িয়ে ওদেরকে মান নিষেধ করার পরও তারা আমাদের উপর, মনোনয়ন নেতৃবৃন্দের উপর এবং আমাদের কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দের উপর হামলা করে। যখনই পরীক্ষা চলতেছে তখনই তারা কলেজ ক্যাম্পাসে হামলা করে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। সংঘর্ষ চলাকালে কলেজে পরীক্ষা চলছিল, পরে প্রশাসনের নিরাপত্তায় শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে সরিয়ে নেওয়া হয়। আমরা নিচে এসে দেখলাম যে স্লোগান চলছে, তখন আমরা ওদের উভয় পক্ষের মাঝামাঝি দাঁড়িয়ে আমরা মারামারি প্রতিহত করা বা নিবৃত্ত করার চেষ্টা করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সিটি কলেজে ঘটনা, আর নিউ মার্কেট মুরগি আসছে মারা বন্ধ করার জন্য। আমরা আছি, পরিস্থিতি শান্ত আছে। নিউ মার্কেট আসছে, তো এটা আমরা দুই পক্ষকে শান্ত করে দিচ্ছি, দুদিকে সরাই দিচ্ছি। এদিকে চট্টগ্রামে ছাত্র দলের ওপর ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। চট্টগ্রাম সিটি কলেজে যেরকম দুঃসাহস দেখিয়েছেন
পুনরায় যদি আপনারা দুঃসাহস দেখান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটকে নিয়ে সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে আমরা কবর রচনা করবো ইনশাআল্লাহ। এদিকে বরিশাল বিএম কলেজেও বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এদিকে চট্টগ্রামে হামলার প্রতিবাদ জানিয়েছে ছাত্র শিবির। রাজধানীতে সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেন, ছাত্রলীগকে পুনর্বাসন করে আবারও ক্যাম্পাসে অপরাজনীতির চর্চা শুরু করেছে ছাত্রদল। 5 আগস্টের পরে এই আওয়ামী রাজনীতি আবার ফিরিয়ে নিয়ে আসছে ক্যাম্পাসে। ছাত্রলীগের হেলমেট বাহিনী যেটা ছিল, এই হেলমেট বাহিনী ছাত্রদলে কোত্থেকে আসলো? এগুলো সব ছাত্রলীগ করত এবং ছাত্রদল হচ্ছে তাদের পুনর্বাসন সেন্টার। সংঘর্ষের জেরে বুধবার চট্টগ্রাম সরকারি সিটি কলেজের পাঠদান বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। তবে চলমান থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ পেয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। কোনো লেনদেন হয়েছিল কিনা কমিটি তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে অব্যাহতি দেয়ায় বিনিময়ে তার পরিবারের কাছ থেকে ঘুষ দাবির অভিযোগ ওঠে সাইমুম রেজার বিরুদ্ধে। অডিও রেকর্ডটার সত্যতা আমরা পেয়েছি এবং সেখানে দুইজনেরই কথোপকথন আছে। তাদের মধ্যে কোনো লেনদেন হয়েছে কিনা বা এই তথ্য সেটা আমরা খতিয়ে দেখছি। এটা আমাদের ফ্যাক্টস কমিটি আমরা তদন্ত করে দেখছি। আমরা কর্তৃপক্ষের কাছে সেটা দাখিল করব এবং সেভাবে আইনগতভাবে যা হয় তাই হবে। গাইবান্ধায় এসএসসি পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠায় পড়েন অভিভাবক ও পরীক্ষার্থীরা। সবাই সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে এর পেছনে শিক্ষকদের গ্রুপিং আর অফিস সহকারীর স্বেচ্ছাচারিতা। বছরের পর বছর বিদ্যালয়ে অনুপস্থিত থেকে অফিস সহকারী ও নিজের অনুসারী কয়েকজন শিক্ষক দিয়ে কাজ চালাচ্ছেন প্রধান শিক্ষক। গত বছরও একই পরিস্থিতির শিকার হয়েছিল জেলার একটি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। হিদায়াতুল ইসলাম বাবুর রিপোর্ট। গাইবান্ধায় পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র হাতে পায়নি এসএসসি পরীক্ষার্থীরা। গণমাধ্যমে খবর প্রচারের পর পরীক্ষা শুরু হওয়ার 6 ঘন্টা আগে ভোররাতে প্রবেশপত্র হাতে পায় তারা। বিষয়টি জানতে মঙ্গলবার দুপুরে পলাশবাড়ির জুনদহ উচ্চ বিদ্যালয়ে গেলে অভিভাবকদের তোপের মুখে পড়েন জেলা শিক্ষা কর্মকর্তা। বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের গ্রুপিং, অবহেলা, অনিয়মের ফলে বারবার এমন ঘটনা বলে অভিযোগ অভিভাবকদের। তারা বলছেন, বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও অফিস সহকারী নাইম ইসলামের কাছে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন ও ফর্ম পূরণের ফি পরিশোধ করলেও পরীক্ষার আগের দিন পর্যন্ত প্রবেশপত্র দিতে পারেনি কর্তৃপক্ষ। হেডমাস্টার 1-2 বছরে আমি কখনো 2-3 দিন দেখছি। কয়েকদিন ধরে ছাত্রছাত্রীরা মাস্টারের পিছে পিছে ঘুরতেছে। কি জন্য ঘরে দেখি কারো কারো ফর্ম ফিল আপ হয়েছে, কারো কারো হয় নাই। পরে খোঁজ না দেখি মাস্টাররা টাকা বসে আছে। এ নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ করেন অফিস সহকারী ও শিক্ষকেরা। ফর্ম ফিল আপের টাকা প্রথমে স্কুলে স্যারকে দেওয়ার কথা ছিল, সেখানে দিছি। পরে স্যাররা বলছে যে তুমি রেজিস্ট্রেশনের টাকা তাকে দিছো, ফর্ম ফিল আপের টাকা তাকেই দাও, এবং সেটাও নাইমের হাতেই দেওয়া হয়েছে। এর আগের বছরও সেম ঘটনা, এই কাহিনী একই হয়েছে ভাই। এইটা রেজিস্ট্রেশন টাকার দায়িত্ব আমাকে দিছে, আমার ওনাকে দিছে, আমার ওনাকে দিছে। 3 জন টাকা উঠাইলে কাজটা সুস্থভাবে হবে। আমি টাকা উঠাই না, এখানে বিভিন্ন টিচার দায়িত্বে থাকে, টাকা তোলে। কোনো স্যার, কোনো শিক্ষক বা কোনো স্টুডেন্ট আমার কথা কেউ বলতে পারবে না। এখানে প্রধান শিক্ষক, অফিস সহকারী এবং কাউন্সিলর ভাই এনারা সব কিছু করতেছেন। প্রধান শিক্ষক কামরুল আহসান সোহেল কয়েক বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত। শিক্ষকদের হাজিরা খাতা সংরক্ষণ করছেন নিজের বাড়িতে। সম্প্রতি অসুস্থ হলেও কোনো ছুটি না নিয়ে অনুপস্থিত থাকছেন তিনি। এমনকি তার অনুসারী শিক্ষকরাও নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। সরেজমিনে বিষয়টি জানার পর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেলা শিক্ষা কর্মকর্তা। কতজন শিক্ষার্থী টাকা জমা দিছে, কতজনের ফর্ম ফিল আপ হইলো, কতজনের ফর্ম ফিল আপ হয় নাই, বাকি টাকাটা কার কাছে আছে, কোথায় আছে, কেন ফর্ম ফিল আপ হইলো না, ওদেরকে জবাবদিহি তার আওতায় আনা হবে। এছাড়া ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া MAU একাডেমিতে 150 পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল তথ্য দিলে পরে তা সংশোধন করা হয়। পরীক্ষার আগের রাতে সড়ক অবরোধ করার পর প্রবেশপত্র হাতে পায় পলাশবাড়ির গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের 29 শিক্ষার্থী। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।
রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা গেল 6 বছরে কমেছে অন্তত 22,500। 2020 সালে এ বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 2 লাখের বেশি হলেও এবছর তা কমে দাঁড়িয়েছে 1,77,000-এ। গড় হিসেবে এ বিভাগে প্রতি বছর অন্তত 3,500 পরীক্ষার্থী কমছে। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত 1750 পরীক্ষার্থী। অনুপস্থিতির হার বিগত বছরের তুলনায় বেশি। এ শিক্ষা বোর্ডে 2020 সালে পরীক্ষার্থী ছিল 2,292,000 জন। 2026 সালে কমে পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1,77,709 জনে। গেল 6 বছরে কমেছে 22,476 পরীক্ষার্থী। গড় হিসেবে প্রতি বছর অন্তত 3,746 পরীক্ষার্থী কমেছে। ক্লাস একেবারেই কম হয় এবং ক্লাস হয় না বললেই চলে, বরঞ্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস অনেক ভালো হয়। সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষার্থী কমার পেছনে জন্মহার, জনসংখ্যার পরিবর্তন, শিক্ষা ব্যয়ের বিপরীতে আর্থিক অসঙ্গতি, প্রযুক্তির প্রতি আসক্তি, প্রাথমিকে ঝরে পড়া, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার দিকে ঝোঁক এবং অভিবাসনের প্রভাব থাকতে পারে। মাঠের অপর্যাপ্ততা, এজন্য পরীক্ষার্থী স্টুডেন্টরা করে কি ওই মোবাইল নিয়েই পড়ে থাকে। শিক্ষা বোর্ড বলছে, শিক্ষা ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ কোচিং বাণিজ্য। কোচিং বন্ধে উদ্যোগী হওয়ার পাশাপাশি পরীক্ষার্থী কমে যাওয়ার কারণ খুঁজতে গবেষণার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। শিক্ষা নিয়ে যারা কাজ করছেন তারা অবশ্যই এটা বের করবেন খুঁজে কেন কমে যাচ্ছে। এটা একটা কারণে যে কমে যাচ্ছে তা না, হয়তো আর্থসামাজিক বহু কারণ এখানে যুক্ত আছে। আমরা চাই কোচিং নির্ভরতা কমুক, অভিভাবকরা এই ব্যাপারে সচেতন হোক, তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাক, কোচিংয়ে না। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবছর বগুড়ায় সর্বোচ্চ 32,102 জন এবং সবচেয়ে কম জয়পুরহাটে পরীক্ষার্থীর সংখ্যা 8,911 জন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর পল্লবীতে হাতুড়ি দিয়ে মাথা ও মুখ থেতলে নির্মমভাবে হত্যা করা হয় গৃহশিক্ষিকা ফিরোজা খানম জোসনাকে। নিহতের মুষ্টি থেকে উদ্ধার করা হয় কালো লম্বা চুল। এর সূত্র ধরে খুনিদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। চুরি ডাকাতির কোনো আলামত পাওয়া না যাওয়ায় সাবলেট সহ জোসনার ফ্ল্যাটের বসবাসকারীরাই এখন সন্দেহের তালিকায়। নেওয়া হয়েছে বেশ কয়েকজনের চুলের নমুনা। মাসুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর পল্লবী 12-8 নম্বর রোডের গাজী মঞ্জিলে ভাড়া থাকতেন গৃহশিক্ষিকা ফিরোজা খানম জোসনা। 10 বছর ধরে একাই থাকতেন তিনি। 3 রুমের ফ্ল্যাটে 2 রুম দিয়েছিলেন সাবলেট। বৃহস্পতিবার রাত 10টায় বাসায় ঢুকেছিলেন জোসনা। পরদিন সকাল 10টায় তার বাসার দারোয়ান দরজা খোলা দেখে ভেতরে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে খবর দেন পুলিশকে। 10টার সময় আমি এখনো বই রয়েছি, ফান খাই বই বিয়া এর মাঝে গেটটা খুলে আইছে ঘুরে রয়েছে তো নেড়ে দেখে আমার একবার ইয়ে হয়ে গেল, তাড়াতাড়ি করে দেখা নিচে নামে আইলাম। পরে থানায় মামলা করেন নিহতের ভাই। তিনি জানান, বিবাহ বিচ্ছেদের পর থেকে টিউশনি করে চলতেন জোসনা। পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল কম। ওর ওখানে আমাদের যাতায়াত ছিল না, কিন্তু ও তো ভাইদের বাসায়, বোনের বাসায় বা বাবার বাড়িতে সেটা আসতো, কম আসতো। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকেই ব্যাপারে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন, এটা আমাদের রিকোয়েস্ট। ফ্ল্যাটের সাবলেট ভাড়াটিয়ারা বলছেন, নিজের নাম সালমা বলে পরিচয় দিতেন জোসনা। স্বামী ও সন্তান আছে বলেও জানিয়েছিলেন তিনি। আমার হাজবেন্ড হচ্ছে কর্নেল তাহের, ওনার ছেলে মেয়ে বুয়েটে পড়াশোনা করে, কিন্তু আজ পর্যন্ত কখনো তাদেরকে দেখিও নাই, কোনো আত্মীয় বা কাউকে কখনো আসতেও দেখিনি। নিহতের মুষ্টিবদ্ধ হাতে ছিল চুল। সেই চুল ধরেই এগিয়ে চলছে পুলিশের তদন্ত। সন্দেহের প্রধান তালিকায় সাবলেট ভাড়াটিয়ারা, এজন্য তাদের চুলের নমুনা সংগ্রহ করা হয়েছে। হাতে মধ্যে চুল ছিল, আমার সামনে বলছে চুলের লম্বা চুল, তাতে মনে হলো মহিলাদের চুল। তাহলে কাজ কেন, আপনার পরিবার আমার মেয়ের চুল দেন। আমার মেয়ের পরিবার চুল ওখান থেকে রাখছে। এই এলাকা কেন্দ্রিক কারোর সাথে কোনো পুরুষত্ব আছে কিনা বা অন্য কোনো পারিবারিক বিষয় আছে কিনা আমরা 3-4টা অ্যাঙ্গেলে কাজ করতেছি। তবে আমার চুরির ধরনের তো কিছু মনে হয় না। বাসার সাবলেট এবং তার উল্টা পাশে যারা ছিল আমরা জিজ্ঞাসাবাদ করেছি আমাদের সিনিয়র অফিসার সহকারে। আমরা তাদের বিভিন্ন বিষয় নিয়ে, মোবাইলের বিষয় বা অন্যান্য যে টেকনিক্যাল বিষয় আছে আমরা অ্যানালাইসিস করতেছি এবং দেখতেছি যে এরকম আছে কিনা। পুলিশ জানিয়েছে, ভবনটির সিসিটিভি না থাকলেও আশপাশের ফুটেজ সংগ্রহ করে চলছে বিশ্লেষণ। 68 বছরের এক নারীকে হাতুড়ি দিয়ে মাথা থেতলে নির্মমভাবে হত্যা করা হয়েছে পল্লবীর এই ফ্ল্যাটে। হত্যার 4 দিন অতিবাহিত হলেও এখনও কোনো কুলকিনারা করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। যিনি মারা গেছেন তার মুষ্টিতে ছিল কিছু চুল। এটি এখন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান ক্লু।
এই চুল থেকেই কি অপরাধী শনাক্ত হবে নাকি অধরাই থেকে যাবে সেটি সময় বলে দেবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। মেন্টালের মধ্যে ঢুকে পড়েছি, পাগল হয়ে গেছি আমি। পাবনা মানসিক হাসপাতালে টিকটকারদের উৎপাত, হুমকিতে রোগীদের স্বাস্থ্যসেবা, টাকা দিলেই মেরে প্রবেশের অনুমতি, 2 আনসার সদস্যকে অব্যাহতি। 3 বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও এখনও চালু হয়নি 200 শয্যার রাজশাহী শিশু হাসপাতাল। কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। হাসপাতালটি চালু হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওপর চাপ অনেকটাই কমার আশ্বাস সংশ্লিষ্টদের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। এটি গরু ছাগল থাকার গোয়ালঘর নয়, রাজশাহী শিশু হাসপাতাল। 3 বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও শিশু হাসপাতালটি চালু না হওয়ায় মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। হাসপাতালের চারিদিকে মাদক সেবনের নানা আলামতও চোখে পড়ে। 4 তলা বিশিষ্ট 200 শয্যার হাসপাতালটি 36 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। 3 বছরেও চালু না হওয়ায় চুরি হয়ে যাচ্ছে বিল্ডিংয়ের ঠাই, বৈদ্যুতিক তার ও পাইপ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর বাড়তি চাপের কারণে হামসহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের অধিকাংশের চিকিৎসা নিতে হয় মেঝেতে। তাই শিশু হাসপাতাল চালু হলে চিকিৎসা সেবার মান বাড়ার পাশাপাশি বিভিন্ন ইউনিট চালু হলে উন্নত সেবা পেত শিশুরা। গণপূর্ত বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান জানান, 3 বছর আগে সম্পূর্ণ হওয়া এই ভবনটি এখনো বুঝে নিচ্ছেন না কর্তৃপক্ষ। এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা ডেটটা পাই নাই বলে আমরা বুঝাই দিতে এখনো পারতেছি। আরো লেন্দি হলে আমি আরো ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিল্ডিং এর অনেক জিনিসপত্র নষ্ট না, অনেক জিনিসপত্র কে বা কাহারা খুলে নিয়ে গেছে। এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, হাসপাতালটি চালু করার লক্ষ্যে মন্ত্রণালয়ে চাহিদাপত্র দেয়া হয়েছে চিকিৎসক ও বিভিন্ন যন্ত্রাংশের। চাহিদাগুলো সিভিল সার্জন রাজশাহীর মাধ্যমে পাঠানো হয়েছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে আমরা আলোর মুখ দেখব। আর প্রশাসনিক বিভিন্ন ধাপ পেরিয়ে শিশু হাসপাতাল চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জেলা সিভিল সার্জন। এটা চালু করার জন্য যে প্রক্রিয়াগুলো সেগুলো অধিদপ্তর মন্ত্রণালয় এগুলো বিষয়ে অবগত আছেন এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। 200 শয্যার শিশু হাসপাতাল চালু করতে মন্ত্রণালয়ে প্রায় 1300 জনবল চেয়ে চিঠি দিয়েছে সিভিল সার্জন। 2016 সালে শুরু হয়েছিল হাসপাতালটির নির্মাণ কাজ। প্রায় 3 বছর আগে নির্মাণ কাজ শেষ হয়েছে রাজশাহী শিশু হাসপাতালের। তবে এখনও কর্তৃপক্ষ এই হাসপাতালটির দায়িত্ব বুঝে নেয়নি। এই জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান এখনও এটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন। এই জন্য প্রতি মাসে 80,000 টাকা করে ক্ষতিপূরণ দাবি করে গণপূর্ত বিভাগের কাছে চিঠি দিয়েছে তারা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নির্মাণের 3 বছরেও চালু হয়নি সিরাজগঞ্জের কামারখন্দের চৌবাড়ি 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল। 16 কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি এখন পরিণত হয়েছে মাদকসেবীদের অভয়ারণ্যে। রক্ষণাবেক্ষণের অভাবে চুরি হয়েছে অন্তত 40 লাখ টাকার মালামাল। রিঙ্কু কুন্টুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। সিরাজগঞ্জের কামারখন্দ ও পার্শ্ববর্তী উল্লাপাড়া আর বেলকুচি উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কামারখন্দের চৌবাড়িতে প্রায় 3 একর জমির ওপর 16 কোটি 19 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল। 2018 সালে নির্মাণ কাজ শুরু হয়ে 2023 সালে কাজ শেষ করে সিভিল সার্জনের কাছে হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে লোকবলের অভাবে চালু হয়নি এখনো। এতে অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় দফায় দফায় চুরি হয়েছে হাসপাতালের বৈদ্যুতিক তার, সুইচ, লাইট, 100টি ফ্যান, সাবমার্সিবল পাম্প, জেনারেটর, চিকিৎসা সরঞ্জাম সহ প্রায় 40 লাখ টাকার মালামাল। স্থানীয়রা জানান, রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত ভবনগুলো পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডায়। জনবল নিয়োগ না দেওয়ায় এই হাসপাতালটিতে দিন দিন বিভিন্ন জিনিস খোয়া যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে। তারা মাদক সেবনকারী এরা এসে ভিতরে এসে মাদক সেবন করতেছে। হাসপাতালটা তাড়াতাড়ি চালু করলে পারে আঙ্গুরে গ্রামবাসী সুবিধা। দীর্ঘদিনও হাসপাতালটি চালু না হয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন আশপাশের হাজারো মানুষ। দ্রুত হাসপাতালটি চালুর দাবি স্থানীয়দের। নার্স ডাক্তার কিছুই নাই। আমাদের দরিদ্র এলাকায় এই হাসপাতালটা হওয়াতে আমরা খুব খুশি হয়েছিলাম, কিন্তু আজও কোনো সেবার লোক নাই।
করে হাসপাতাল চালু করে না, আমরা বাড়ির কাছকার মানুষ, আমাদের কত কষ্ট, আমরা কত দূরে দূরে যাই। তবে হাসপাতালটি দ্রুত চালুর জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান সিভিল সার্জন। মিনিস্ট্রিতে আমরা একাধিকবার পত্র দিয়েছি, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে সরাসরি। এটা আমরা যত দ্রুত পাওয়া যায় এটা আমরা চালু করব। হাসপাতালটি চালু হলে জেলার 3 উপজেলার 40টি গ্রামের মানুষ চিকিৎসা সেবা পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। মানসিক হাসপাতাল যেন টিকটকারদের অভয়ারণ্য। অভিযোগ উঠেছে আনসার সদস্যদের টাকা দিয়ে ভেতরে ঢুকে রোগীদের উত্ত্যক্ত করে ভিডিও কন্টেন্ট তৈরি করছে অনেকে। 2 আনসার সদস্যকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়ে কর্তৃপক্ষ বলছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। মেন্টালের মধ্যে ঢুকে পড়েছি, পাগল হয়ে গেছি আমি। টিকটকারদের উৎপাতে অতিষ্ঠ পাবনার মানসিক হাসপাতালের রোগীরা। স্বাস্থ্যসেবায় অতি গুরুত্বপূর্ণ হাসপাতালটি এখন রূপ নিয়েছে বিনোদন কেন্দ্রে। রয়েছে নিষেধাজ্ঞা, তাহলে কিভাবে ভিতরে ঢুকছে টিকটকাররা? আজকে ফোনটা তাদের কাছে দিয়ে দেব। সময় টিভির ক্যামেরায় ধরা পড়ে হাসপাতালের আনসারদের টাকা লেনদেনের চিত্র। অভিযোগ উঠেছে দায়িত্বরত আনসারদের 50 টাকা করে দিলেই ভেতরে প্রবেশ করা যায়। প্রবেশে সহজলভ্য হওয়ায় অনেকে ঘুরতে এসে রোগীদের উত্ত্যক্ত করে বানায় ভিডিও। বিশেষজ্ঞরা বলছেন এমন কর্মকাণ্ডে মানসিক রোগীদের স্বাস্থ্যসেবায় মারাত্মক প্রভাব পড়ছে। আবুল তাবুল ভিডিও করে, আবার গানের সাথে ভিডিও বানায় ছাড়ে। সবসময় জানালা দিয়ে দরজা দিয়ে মানে এমন বিরক্ত করে, কাছে এসে ভিডিও করে, আমরা মানা করলেও শোনে না। দলে দলে ভিজিটর ঢুকে গেল, গেট খুলে দিতে হবে, গেট খুলে দিতে না চাইলেই গেঞ্জাম। এটির কারণে যেটি হয় যে মানসিক রোগীরা আমরা যেভাবে তাদেরকে সুচিকিৎসার মাধ্যমে বা আমাদের যে কর্মচারী, সেবিকা, আয়া তারা যে সুস্থ করে তোলেন সেটি কিন্তু আবার আগের অবস্থায় ফিরে যায়। এ ঘটনায় 2 আনসার সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতালটির পরিচালকের। হাসপাতালে যাবতীয় ক্যামেরা এবং ছবি তোলার যন্ত্রপাতি নিয়ে ঢোকা নিষেধ। যদি কেউ ঢুকে থাকে এভাবে, তারা অবশ্যই অপরাধ করেছে। এরকম ভবিষ্যতে আশা করি হবে না। 1957 সালে শহরের হিমায়তপুরের শীতলাই জমিদার বাড়িতে 111 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় পাবনা মানসিক হাসপাতাল। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। গ্রামীণ অর্থনীতিকে সচল করতে 4 যুগ আগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় খাল খনন করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একসময় স্থানীয়দের মাঝে আশীর্বাদ হয়ে ওঠে খালটি। এলাকাবাসী নাম দেন জিয়া খাল। কিন্তু দখলদারদের থাবায় বিলীন হতে থাকে খালের অস্তিত্ব। একসময় আমবাগান ও পান বাগান সহ বাণিজ্যিক প্লটও গড়ে ওঠে খালের উপর। ঐতিহ্যবাহী খালটি দ্রুত আগের অবস্থায় ফিরে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। শাহজাহান আলীর ছবিতে জাহাঙ্গীর আলমের রিপোর্ট। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে খনন করেছিলেন যে খাল, দখল দূষণে আজ তা অস্তিত্বহীন। নাম জিয়া খাল। গ্রাম বাংলার অর্থনীতিকে সচল করতে 4 যুগ আগে খালটি খনন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ফসলি জমির জন্য খালটি আশীর্বাদ হয়ে ওঠে। কিন্তু কালের বিবর্তনে দখলদারদের থাবায় বিলীন হতে থাকে খালের অস্তিত্ব। কমতে থাকে পানি, ভরাট হতে থাকে মাটি। একসময় আমবাগান ও পাট বাগান সহ বাণিজ্যিক প্লটও গড়ে ওঠে। জিয়ার আমার নামলো, নামার পর তখন চলে আসলাম নদী যাইয়া মেশিন নিজেই স্টার্ট করেছে, যে পানির সাথে সাথে আবার এই খালে আসছে এদিকে। শুক্রবারের দিন সেনকে আইসা নিজে নামে মেশিন স্টার্ট দিয়ে পানি উঠিয়ে খেয়ে গেছে। ঐতিহ্যবাহী খালটি ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে খালটি খনন করেছে তাতে আমাদের 2টাই লাভ হয়েছে। 1 নম্বর লাভ হচ্ছে সেটা আমাদের দিতে পেরেছি, এবং অতিরিক্ত বর্ষায় আমাদের যখন ফসল নষ্ট হয়ে যায় সেই ফসলটাও নষ্ট থেকে রক্ষা পেয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেহেতু এই খালটি উনি খনন করে গেছেন, অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই খালটি খননের প্রয়োজন উদ্যোগ এবং ব্যবস্থা নেব ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব। গুরুত্বপূর্ণ এই খালটি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের তালিকায় নেই। দ্রুত সময়ের মধ্যে খালের তালিকাভুক্ত করে সংস্কারের আশ্বাস সংশ্লিষ্টদের। খাল খনন করে যদি সেচাবাদে এটাকে
কাজে লাগানো যায়, তাহলে চাঁপাইনবাবগঞ্জের কৃষিতে একটা অভূতপূর্ণ একটা পরিবর্তন ঘটবে। জিয়াখালের ইস্যুটা আমরা এই দেশব্যাপী নদী নালা খাল পুনঃখননের কর্মসূচির আওতায় নিয়ে এসে যাতে এটা খুব দ্রুত কার্যক্রমের মধ্যে এবং বাস্তব কাজ শুরু করা যায় সেদিকে আমরা ব্যবস্থা গ্রহণ করব। 1977 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হেলিকপ্টারে করে এসে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ খালটি খনন করেন। এরপর শ্যালো মেশিন দিয়ে সেচ কাজের উদ্বোধন করেন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। চলমান ডিজেল সংকটে নাকাল নাটোরের কৃষি খাত। জ্বালানি তেল সরবরাহে কৃষকদের অগ্রাধিকার দেওয়ার নিয়ম থাকলেও মানছে না পেট্রোল পাম্পগুলো। এ অবস্থায় হুমকির মুখে ফসল উৎপাদন। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। বীজ বপন করা হলেও জ্বালানির অভাবে জমিতে বন্ধ সেচ কাজ, ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক। চলমান জ্বালানি সংকটে বিপর্যস্ত নাটোরের শত শত কৃষক। সেচের অভাবে ব্যাহত কৃষিকাজ, জমি থাকলেও ফসল নেই। আবার কোনো জমিতে পর্যাপ্ত ফসল থাকলেও সেচ না দেয়ায় ফলন প্রায় শূন্য। কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। এদের সেচ দিতে লাগি তেল ফুরা গেছে, এখন তেলের অভাবে সেচ দিতে পারতেছি না। পাম্পে গেলে কৃষি কার্ড লাগবে, লাগবে বিভিন্ন রকম ভ্যানতারা। প্রতিদিনই জ্বালানি তেল নিতে পরিবহন চালকদের পাশাপাশি লাইনে দাঁড়ান কৃষকরা। তাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী মিলছে না তেল, এতে হুমকির মুখে কৃষি খাত। 2টা করে সেচ দেওয়ার জন্য আজ 3 দিন থেকে ঘুরতেছি, আসলে বলতেছে এখন তখন, আজকে আসার পরে ওখানে যাওয়ার পর আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিল। ধান কেবল ফুলে বাড়াচ্ছে, পুড়িয়ে যাওয়ার অবস্থা জমি। এখন তেল দিতে আসছি, তেল দিতে চাচ্ছে না, করছে দেরি হবে, মেলা দেরি হবে। তেল পাচ্ছি না, সেই দূর দূরান্ত থেকে এখানে নাটোরে আসছি, তাও আমরা এখানে তেল পাচ্ছি না। বলতেছে তেল নাই, আমরা এখন কি করবো? ফেসবা করে ধান নষ্ট হয়ে যাবে। জ্বালানি তেল সরবরাহে কৃষকদের অগ্রাধিকার দেয়া হলেও অনেক পাম্পে মানা হচ্ছে না এই নিয়ম। ডেকে বলে দিছি আপনারা একটু পাশে দাঁড়ান, আমরা ব্যবস্থা করতেছি। আসলে এখানে লোকের সংকটের কারণে আপনার ডিজেলগুলো ডিস্ট্রিবিউশন করতে একটু সমস্যা হয়েছে। গ্রামগঞ্জে ডিলার আছে, ডিস্ট্রিবিউটার আছে, তাদের কাছে তেল পাচ্ছে না কারণ আমরা জানতে পারছি না। এজন্য সরকারের কাছে আমাদের অনুরোধ, আপনারা এটা তদন্ত করেন, এই তেল কোথায় যাচ্ছে, কে নিচ্ছে, আমাদের কাছে যারা তেল নিচ্ছে তারা কোথায় নিয়ে যাচ্ছে তেলগুলা। কৃষি বিভাগ জানায় জেলায় বৈদ্যুতিক সেচ পাম্পের পাশাপাশি 29,200 ডিজেল চালিত পাম্পের মাধ্যমে জমিতে সেচ দেন কৃষকরা। সময় সংবাদ, নাটোর। বৃহত্তর চলনবিল অঞ্চলের তারাশে এবার ক্ষীরার ফলন বেশ ভালো হয়েছে। কেনা বেচার জন্য উপজেলার দিঘরিয়ায় প্রতিদিন বসছে হাট, যেখানে প্রতিদিন কেনা বেচা হচ্ছে অন্তত অর্ধ কোটি টাকা। আগামীতে ফলন আরও বাড়াতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা বলছে স্থানীয় কৃষি বিভাগ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। চলনবিল অঞ্চলের সিরাজগঞ্জের তারাশে ধান, সরিষা সহ অন্যান্য ফসল ফলন হওয়ার পাশাপাশি এবার ক্ষীরার উৎপাদন বেশ ভালো হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকেরা প্রতি বিঘায় ফলন পাচ্ছেন 70 থেকে 80 মণ। গত বছর দাম ভালো পায় এবার জেলায় 850 হেক্টর জমিতে ক্ষীরার চাষ হয়েছে। অন্যান্য ফসলের তুলনায় কম সময়ে ফসল বিক্রি করতে পারার পাশাপাশি ভালো লাভ হয়, দিন দিন বাড়ছে এর আবাদ। আর এখানকার উৎপাদিত ক্ষীরা কেনা বেচার জন্য তারাশ উপজেলার দিঘুরিয়ায় প্রতিদিন বসছে হাট। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, যশোর সহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসছেন এই হাটে। প্রতি হাটে কেনা বেচা হচ্ছে প্রায় 50 লাখ টাকার ক্ষীরা। ফলনও ভালো, দামও পাওয়া যাচ্ছে ভালো। দাম পাই আমরা খুব খুশি। আমাদের এই ক্ষীরাটা আসলে খাতে খুবই স্বাদ। 20-30 টাকা করে ট্রাক লোড হয়, বিভিন্ন দেশে যায়। তারাশের মাটি ভালো, ক্ষীরাও ভালো, চাহিদাও ভালো, তাই আমরা এখান থেকে কিনি। কৃষি বিভাগ বলছে সঠিকভাবে মাঠ পরিচর্যার মাধ্যমে ক্ষীরার ফলন বাড়াতে কৃষকদের নানা পরামর্শ দেয়া হচ্ছে। ক্ষীরা আবাদের ব্যাপারে আমাদের কৃষি অফিস সার্বক্ষণিক কৃষকের পাশে আছে। তাদেরকে বারবার বোঝানো হচ্ছে যেন ক্ষীরায় মাত্রাতিরিক্ত তারা কীটনাশক ব্যবহার না করে। এবার সিরাজগঞ্জ জেলায় 15,500 টন ক্ষীরা ও শসার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। মাসখানেক পরেই বাজারে আসবে চাঁপাইনবাবগঞ্জের আম। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, বিস্তারিত জানাবেন।
চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে গুটি থেকে আশায়ের যে আকার সেটি ধারণ করছে আমগুলো এই মুহূর্তে। আর যতই আসলে দিন যাচ্ছে কৃষকদের স্বপ্ন আরো বিভোর হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি জেলা শহরের একটি মিশ্র আম বাগানে। সেটি সকাল থেকে দেখতে পাচ্ছি যে এখানে যারা শ্রমিক এবং আম চাষিরা রয়েছেন তারা বালাইনাশক প্রয়োগ করছেন। কৃষকরা বলছেন যে আর হয়তো 1 মাসের মধ্যে অর্থাৎ মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে আসলে বাজারে আসবে গুটি এবং গোপালভোগ জাতের আম। এরপর ধারাবাহিকভাবে খিরসা সহ অন্যান্য যে আমগুলো রয়েছে ফজলি ধারাবাহিকভাবে সে বাজারে আমগুলো আসতে থাকবে। তারা বলছেন যে এই মুহূর্তে আসলে সবচেয়ে বেশি হুমকি আমের জন্য সেটি হচ্ছে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি। অবশ্য এই মৌসুমের শুরুর দিকে এই দুইটির প্রাকৃতিক দুর্যোগেরই মুখোমুখি হয়েছেন তারা। তবে কৃষকরা বলছেন যে এখন পর্যন্ত আবহাওয়া আসলে অনুকূলে রয়েছে এবং সামান্য কিছু ছত্রাকের আক্রমণ হলেও তারা সেটি ছত্রাকনাশক প্রয়োগ করছেন এবং সেটি আসলে নির্মূলে কাজ করছেন। যদি বলা যায় যে কৃষকরা বলছেন যে আসলে যেহেতু আরো 1 মাস সময় আছে, এখানকার স্থানীয় প্রশাসন এবং কৃষি বিভাগের সমন্বয়ে বাজার ব্যবস্থাপনাগুলো এখনোই যদি আসলে সঠিকভাবে ব্যবস্থাপনা সঠিক করা হয় সেক্ষেত্রে তারা এবার ন্যায্য মূল্য পাবে এবং ভালো একটা আমের মৌসুম তারা পার করবেন এমনটাই বলছেন। কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে যে এই মুহূর্তে আসলে বড় ধরনের কোনো থ্রেট নেই। প্রাকৃতিক দুর্যোগ বলতে আসলে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি, এর পরিমাণটা যদি কম থাকে এই বছরও আসলে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। আমরা সকাল থেকে যে বাগানটিতে রয়েছি দেখছি কৃষকরা এবং চাষিরা তারা হচ্ছেন যে এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তাদেরকে নিয়ে ছত্রাকনাশক প্রয়োগ করছেন। ছত্রাকের যে আক্রমণ সেটি তারা নির্মূলে ব্যাপকভাবে কাজ করছেন। অন্যদিকে কৃষকরা বলছেন যে বাজার ব্যবস্থাপনা সঠিক এবং বিদেশে আম রপ্তানি কার্যক্রম যদি গতিশীল থাকে এবছর রেকর্ড পরিমাণ আমের উৎপাদন হবে চাঁপাইনবাবগঞ্জে। এখন পর্যন্ত 2টি প্রাকৃতিক দুর্যোগ ছাড়া বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কা করছেন না তারা। তবে কৃষি বিভাগ বলছে 37,000 হেক্টর জমিতে এবছর প্রায় 4 লাখ মেট্রিক টন আম উৎপাদন তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তো এই ছিল আমের পরিচর্যা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে। ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে অন্তত 11 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরই মধ্যে উপত্যকায় বাড়তে থাকা তাপমাত্রায় আশ্রয় শিবিরে বেড়েছে ইঁদুর ও পোকামাকড়ের উপদ্রব, ছড়িয়ে পড়ছে চর্মরোগ। এদিকে গাজা পুনর্গঠনের দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বৃহত্তম কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র। অবরুদ্ধ গাজায় হামলা কমানোর কোনো নামই নিচ্ছে না ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার উপত্যকার খান ইউনিসে বিমান ও ড্রোন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। একই সঙ্গে বেতলাহিয়ায় নৌবাহিনীর গোলাবর্ষণেও বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ছেলের মৃত্যুর সংবাদে ভেঙে পড়েছেন অসহায় এই বাবা। গেল মঙ্গলবার এক গুণবতী তরুণীর সঙ্গে তার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাস, তার সঙ্গে জীবনটা আর এগিয়ে নেওয়া হলো না। তাই আমরা অনুষ্ঠানের প্রস্তুতি ছিলাম, এমনকি সেদিন রাতেও। পশ্চিম তীরেও কমেনি সহিংসতা। রামাল্লার কাছে বসতি স্থাপনকারীদের হামলায় স্কুল পড়ুয়া কিশোর সহ কয়েকজন নিহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ এসব হামলার সময় ইসরায়েলি সেনারা সরাসরি সহায়তা দিয়েছে বা নিরাপত্তা দিয়েছে। হেব্রনের একটি নিরাপত্তা কনভয়ের গাড়ির ধাক্কায় আরও এক কিশোরের মৃত্যু উত্তেজনা আরও বাড়িয়েছে। যুদ্ধ থেমে নেই আর থামেনি মানবিক বিপর্যয়ও। গাজার ত্রাণ শিবিরে তাপমাত্রা বাড়তে থাকায় নতুন আতঙ্ক, ইঁদুর, পোকামাকড় আর রোগ ব্যাধির বিস্তার। অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের শরীরে ছড়িয়ে পড়ছে চর্মরোগ। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আশ্রয় শিবিরগুলোতে ভয়াবহভাবে বেড়েছে ইঁদুর ও পোকামাকড়ের উপদ্রব। বালুর ওপর তৈরি অস্থায়ী তাঁবুগুলো সহজে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইঁদুর ঢুকে খাবার নষ্ট করছে, এমনকি শিশুদের শরীরে কামড় দিচ্ছে। অনেক পরিবার জানাচ্ছে রাতভর জেগে থাকতে হচ্ছে শুধু শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে। এদিকে গাজার ভবিষ্যৎ পুনর্গঠন ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা জোরদার হচ্ছে। গাজা পুনর্গঠন এবং সেখানে সরবরাহ ব্যবস্থা এবং অবকাঠামো প্রকল্প পরিচালনার বিষয়ে দুবাই ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বিশেষ দল বোর্ড অফ পিসের প্রতিনিধিরা। বিষয়টি সম্পর্কে অবগত 3টি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, গাজায় মানবিক সহায়তা এবং অন্যান্য পণ্য প্রবেশের ক্ষেত্রে ডিপি ওয়ার্ল্ড লজিস্টিক সহায়তা দিতে পারে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
মিয়ানমারের শান্তি আলোচনার জন্য বিদ্রোহী গোষ্ঠীগুলোকে প্রস্তাব দিয়েছে জান্তা সরকার। আগামী 100 দিনের মধ্যে আলোচনায় যোগ দেওয়ার আহ্বান জানানো হলেও প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কারেন ন্যাশনাল ইউনিয়ন ও চীন ন্যাশনাল ফ্রন্ট। বিরোধী দলগুলোর দাবি, এই আলোচনা প্রস্তাব আসলে সামরিক শাসন দীর্ঘায়িত করার কৌশল। সমালোচকদের মতে প্রেসিডেন্ট মিন অং লাইংয়ের এই উদ্যোগ বাস্তব শান্তির বদলে রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখার প্রচেষ্টা। ব্যক্তিগত ক্ষোভ মেটাতে আর পূর্ববর্তী বোর্ডের মানহানি করতে সাজানো হয় পূর্বাঞ্চলে মাটি চুরির নাটক। তাই নতুন করে এই ঘটনায় তদন্ত করতে যাচ্ছে বিসিবির অ্যাডহক কমিটি, জানিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। ৩৮ একরে গড়ে তোলা হবে এশিয়ার অন্যতম বড় স্টেডিয়াম। এমন স্বপ্ন বাস্তবতায় রূপ নেয়নি, বরং বোর্ডে একের পর এক রথ বদলে ঝুলে গেছে ভবিষ্যৎ। মাঝে মাটি চুরির ইস্যুতে আলোচনায় আসে পূর্বাঞ্চলের এই ভেন্যু। ২০,০০০ ঘনফুট মাটি ক্রয় করা হলেও পাওয়া গেছে ৭,৫০০ ঘনফুট। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড এমন অভিযোগ এনে আলোড়ন তৈরি করে। গঠন করা হয় ৪ সদস্যের তদন্ত কমিটি। তবে বিসিবির অন্য সব তদন্তের মতো এই তদন্ত প্রতিবেদনও আলোর মুখ দেখেনি। মাটি চুরির ইস্যু তাই এতদিনে মাটি চাপা পড়ে গেছে। ক্রীড়া পরিষদের গঠন করা অ্যাডহক কমিটির দাবি, এমন অভিযোগ রীতিমতো হাস্যকর। বাস্তবে মাটির ঘাটতি কতটুকু ছিল তা বের করতে গঠন করা হবে নতুন তদন্ত কমিটি। এটা পূর্ণাঙ্গ রিপোর্ট নয়, এটা সবকিছু দেখে তারপর আমরা ব্যবস্থা নিব। আমি তাও বলছি, এটা এই যে এটা শর্ট হয়েছে, আসলে শর্ট কি হয়েছে না অন্য কোথাও নিয়েছে, বা এটা অনেক দিন থাকার ফলে কতটুকু কমে মাটি, এগুলি সব সায়েন্টিফিক জিনিস, এগুলি আছে। এগুলির ব্যাপারে তথ্য নিয়ে তারপর আমরা কমেন্টস করব। তদন্ত প্রতিবেদন প্রকাশ না করা হলেও তদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আছে। 1 বছর আগে কেনা মাটির পরিমাণ সময়ের সঙ্গে কিছুটা কমবে, সেটাই স্বাভাবিক। এছাড়াও বরিশাল সহ কয়েকটা ভেন্যুতে ব্যবহারের জন্য পূর্বাঞ্চল থেকে মাটি সরিয়ে নেওয়া হয়, সে হিসেবও রাখেনি ওই তদন্ত কমিটি। এমনকি ওই ভেন্যুর কিউরেটর বদিউল খোকনের জবানবন্দিও নেওয়া হয়নি প্রতিবেদন তৈরির কাজে। তাই অভিযোগ, ব্যক্তিগত ক্ষোভ মেটাতে আর আগের বোর্ডের মানহানি করতেই সাজানো হয় এমন নাটক। নতুন তদন্তে উঠে আসবে আসল ঘটনা, এমনটাও প্রত্যাশা গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের। এটা একটা হাস্যকর বিষয় আমার কাছে মনে হয়েছে, কারণ যাদের নাম এসছে তাদের যে ক্রিকেটে বা খেলাধুলার প্রতি যে কি কন্ট্রিবিউশন, সেটা যদি জানতো তাহলে এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। তাদের স্ট্যাটাস যদি জানতো তাহলে আর এই জিনিসটি নিয়ে কথা উঠতো না। তবে আনফর্চুনেটলি এইসব কথা নিয়ে, যে এইসব বিষয় নিয়ে কথা হচ্ছে, এটা আমরা একেবারে খতিয়ে পূর্ণাঙ্গ সত্য ঘটনাটা প্রকাশ করার চেষ্টা করব। তবে আদৌ নতুন তদন্তের প্রতিবেদন আলোর মুখ দেখবে, নাকি অন্য সব ঘটনার মতো আরও একবার অমীমাংসিতই থেকে যাবে আরও একটা ইস্যু, সে বিষয়ে সন্দেহ আছে যথেষ্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরানের সঙ্গে সমঝোতায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। নৌ অবরোধ অব্যাহত রাখার নির্দেশ ওয়াশিংটনের। ভণ্ডামি প্রতিরোধের হুঁশিয়ারি তেহরানের। অবস্থা যা দেখছি পূর্বে এখনো তাই আছে। 20% বাড়ার পরেও আজকেও যখন 5 ঘন্টা হইতেছে, তার মানে তো ভোগাতে এখনো কমে নাই। সরবরাহ বাড়ালেও জ্বালানি তেলের লাইনে কমেনি দুর্ভোগ। কয়েকদিনের মধ্যে স্বস্তি ফেরার আশা মন্ত্রণালয়ের। ডিপো থেকে যোগান বাড়ানোর দাবি পাম্প মালিকদের। এবং বিরোধী দলকে মোকাবেলায় পাল্টা কর্মসূচি দেবে না বিএনপি। রাজপথ ছেড়ে সংসদে মতবিরোধ নিরসনের আহ্বান মির্জা ফখরুলের। দলের রাজনীতি সরকারে বিলীনের ধারণা নাকচ। এ ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন অজিতা শেসিন। ধন্যবাদ আলিশা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।